ঠাকুরমা স্বামীজি চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম, নমস্কার, ভালোবাসা জানাই। আজ ভারতবর্ষের, বিশেষ করে বাঙালির জাতীয় জীবনে একটি বিশেষ দিন। জাতীয় আন্দোলনের মহানায়ক, বিপ্লবী আন্দোলনের জ্বলন্ত তরবারি বলা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু, যাঁর আত্মত্যাগ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল। সেই বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 126তম জন্মদিন। আমরা খুব আনন্দের সঙ্গে তাঁকে স্মরণ করার জন্য আজ এই সুপ্রভাতে সকলে মিলিত হয়েছি। এই শুভ অনুষ্ঠান আমাদের শুভ সূচনা হবে কামারপুকুর রামকৃষ্ণ মঠের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী অবধূতানন্দজি মহারাজ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। মহারাজ, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद। जय हिंद, भारत माता की, जय, भारत माता की, जय, भारत माता की। जय, नेताजी सुभाष चंद्र बोस की, जय, नेताजी सुभाष चंद्र बोस की, जय, नेताजी सुभाष चंद्र बोस की। जय। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम। जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। जय हिंद, भारत माता की, जय, भारत माता की, जय, भारत माता की। जय, नेताजी सुभाष चंद्र बोस की, जय, नेताजी सुभाष चंद्र बोस की, जय, नेताजी सुभाष चंद्र बोस की। जय। এবারে আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং মাল্যদান হয় উপস্থিত সন্ন্যাসী মহারাজদের অনুরোধ করব এই শহীদ বেদিতে এবং আমাদের নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য। মহারাজরা আসুন। উপস্থিত আছেন কামারপুকুর মঠের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দয়ারূপানন্দজি মহারাজ এবং অন্যান্য মহারাজদের অনুরোধ করি শহীদ বেদি এবং নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য। শিক্ষক মহাশয়ের আপনারাও আসুন, শহীদ বেদি এবং নেতাজি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করুন। আসুন। যাও পুষ্পার্ঘ দাও। নাম দাও, দিয়ে দাও। হ্যাঁ, এবার আমরা সকলকে অনুরোধ করি আমাদের যে অনলাইন রুম রয়েছে ওখানে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিচালিত হবে।
সকলকে অনুরোধ করি ওখানে আসন গ্রহণ করার জন্য। প্রায় 200 বছর ইংরেজদের শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম। ভারতবর্ষের এই ইতিহাস সবথেকে ঘটনায় ভরা, ঘাত প্রতিঘাতের ইতিহাস। এত ঘটনার ঘন ঘটা ভারতবর্ষের ইতিহাসে আর হয়নি। সেই 200 বছর পরাধীনতার শৃঙ্খল মোচন করে আসুন, আমরা 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে এশীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তেমনই একজন মহাপুরুষ, বরণীয় মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, যার আত্মত্যাগ ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে অবাক করে দেয়। একটা জ্বলন্ত দেশপ্রেমের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিন আজ আমরা সাগ্রহে পালন করতে চলেছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান এখানে শুরু হচ্ছে। আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে কামারপুকুর রামকৃষ্ণ বহুমুখী বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক প্রভাত ব্যানার্জি এবং সঙ্গে ছাত্ররা, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্ররা। দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে
ভারতবর্ষের জাতীয় জীবনের আজ এই বিশেষ দিনে সকলেকে আর একবার স্বাগত জানিয়ে পরের পর্বে চলে যাব। এবারে স্বাগত ভাষণের জন্য অনুরোধ করি কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীমৎ স্বামী কল্যাণেশানন্দজি মহারাজকে। শম্ভুলা মাইকটা। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী অবধূতানন্দজি মহারাজ, তিনি আজকের এই সভার সভাপতি। মহারাজজির চরণে সবাইকে অভিনন্দন, স্বাগত। আজকের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা অনুষ্ঠান করছি। কালকে সকালে যেভাবে বৃষ্টি আসছিল, ভাবছিলাম হয়তো পতাকা উত্তোলন করা যাবে কিনা। যাক, আমরা সেই শুভক্ষণে 8:30টার সময় আমরা পতাকা উত্তোলন করেছি। সেখানে তখন বৃষ্টি হয়নি, সেই জন্য প্রকৃতি দেবীকে প্রণাম জানাই। আজকের যাকে নিয়ে আমরা আলোচনা করব, সেই বীর নেতাজি, ভারত মাতার সন্তান বীর, আজন্ম তোমার উন্নত শির, তুমি বীর তুমি বীর। সেই নেতাজির চরণে প্রণাম জানাই। এইসব অনুষ্ঠান তাদের জীবন শুরু হয়ে মানস পুত্র স্বামীজির, তুমি বীর তুমি বীর তুমি বীর। কেউ বা বলে আছো তুমি, কেউ বা বলে নাই। তুমি বীর তুমি বীর তুমি বীর। নমস্কার।
পূজনীয় প্রধান শিক্ষক মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তার ছোট্ট স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আজ আমরা কেন মিলিত হয়েছি এ সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারা ভারতবর্ষের ভবিষ্যৎ। সেই বরণীয় স্মরণীয় মানুষ নেতাজি সুভাষচন্দ্রের যে কর্মচঞ্চল জীবন, সারাটা জীবন কর্মচঞ্চলতা, জীবন উৎসর্গ করেছেন শুধু দেশের জন্য। তাই সেই মানুষটিকে আমরা আজকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আর একবার স্বামী কল্যাণেশানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে পরের পর্বে চলে যাব। এরপর একটু দেশাত্মবোধক সঙ্গীত শুনে নেব কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র অস্মিত মণ্ডলের কাছে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, ইতিহাসের পাতায় রক্তের অক্ষরে লেখা আছে সেই সব দিনের কাহিনী। সেই গান নিয়ে হাজির হচ্ছে অস্মিত মণ্ডল, তবলা সঙ্গতে গঙ্গাধর লাহা। জীবন শুরু হয়ে মানস পুত্র স্বামীজির, তুমি বীর, তুমি বীর, তুমি বীর। কেউ বা বলে আছো তুমি, কেউ বা বলে নাই। তুমি বীর, তুমি বীর, তুমি বীর। নমস্কার। পূজনীয় প্রধান শিক্ষক মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তার ছোট্ট স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আজ আমরা কেন মিলিত হয়েছি এ সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারা ভারতবর্ষের ভবিষ্যৎ। পূজনীয় প্রধান শিক্ষক মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। তার ছোট্ট স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আজ আমরা কেন মিলিত হয়েছি এ সম্বন্ধে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে যারা শিক্ষার্থী, আগামী দিনে তারা ভারতবর্ষের ভবিষ্যৎ। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর, সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান।
অনেক ধন্যবাদ অস্মিতকে। সঙ্গে ধন্যবাদ জানাই তবলা সঙ্গত করেছেন গঙ্গাধর লাহাকে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতা আজ আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতা সংসারের সব বস্তুর মতো এতটাই মহার্ঘ, খণ্ডিত হলেও আজ আমরা স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা ইংরেজরা দিতে চায়নি, অর্জন করতে হয়েছে, জোর করে আদায় করতে হয়েছে। তাই আজকে বলতে ইচ্ছা করছে, হে বীর তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। আমরা তাঁর আদর্শে যেন চলতে পারি। এরপরে যার জন্মদিন আজ আমরা পালন করছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কথা শোনাবেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র রাজদীপ শাসমল। নমস্কার। প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজির চরণে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পূজনীয় মহারাজবৃন্দকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মীবৃন্দকে শুভেচ্ছা ও বিনীত প্রণাম সমর্পণ করি। ভারতবর্ষের বীর পুত্র সুভাষ, যার নাম, রক্তে যার দেশভক্তি সদা বিরাজমান। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে অসামান্য অবদান রেখে গেছেন, তার তুলনা বিশ্ব ইতিহাসে খুবই বিরল। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য তার আমরণ লড়াই, ঘটনাবহুল জীবনচর্চা, রুদ্ধশ্বাস সংঘাত আমাদের বিস্ময়ের উদ্রেক করে। এছাড়াও তাঁর অনন্য সাধারণ নেতৃত্ব, সতীর্থ প্রীতি, অদম্য প্রয়াস ও সহমর্মিতা প্রভৃতি গুণাবলী দেশবাসীর কাছে আদর্শ ও চিরস্মরণীয় হয়ে থাকবে। সুভাষচন্দ্র বসু সম্পর্কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বলেছেন, তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখ বরণ ও আত্মদান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাকে এক পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছেন। বিশিষ্ট দেশপ্রেমিক হরিবিষ্ণু কামাত তাকে শিবাজি, গ্যারিবোল্ডি ও কামাল আতাতুর্কের সাথে তুলনা করেছেন। নেতাজির জীবননাট্য বিভিন্ন কৌতূহল উদ্দীপক ঘটনায় পূর্ণ। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। অতি শৈশব থেকেই তার মানব সেবার পরিচয় পাওয়া যায়। ছাত্র হিসাবেও ছোট্ট সুভাষ ছিলেন অসামান্য মেধা ও প্রতিভার অধিকারী। উল্লেখ্য, 1913 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। সুভাষচন্দ্র বসু দেশবাসীকে প্রাণ ভরে ভালোবেসেছিলেন। দেশবাসীর দুঃখ, দারিদ্র্য ও ব্রিটিশ শাসক সম্প্রদায়ের সীমাহীন ঔদ্ধত্য বাড়লেই তার জীবনের গতি স্থির করে দেয়। সাধারণের মতো ভোগবিলাস ও ঐশ্বর্যের জীবন ত্যাগ করে মাতৃভূমির বন্ধন মোচন ও আর্ত মানবতার সেবায় নিজ জীবন উৎসর্গের সংকল্প গ্রহণ করেন। এ কারণেই প্রেসিডেন্সি কলেজে বিএ পাঠকালে অধ্যাপক ওটেনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দেন এবং ভারতীয় যুবকদের বহুকাঙ্ক্ষিত আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের লোভনীয় চাকরি হেলায় ত্যাগ করে রাজনীতিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শিষ্যত্ব গ্রহণ করেন। বেছে নেন দুঃখ দারিদ্র্যের এক অনিশ্চিত জীবন। দেশের স্বাধীনতা সম্পর্কে
আশাবাদী নেতাজি সুভাষচন্দ্র বসু লিখেছেন, পৃথিবীতে এমন কোনো রাত্রি আসে নাই যে রাত্রের প্রভাত হয় নাই। দুঃখের রাত শেষে অবশ্যই প্রভাত হইবে। ভারতের ইতিহাসে রাজনীতিক সুভাষ এক বলিষ্ঠ ও সফল ব্যক্তিত্ব। কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও তার কৃতিত্ব অসাধারণ। তার কাছে দেশ সেবা ও রাজনীতি ছিল ঈশ্বর সেবারই নামান্তর মাত্র। আদর্শের দিক থেকে তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের একান্ত অনুরাগী। তাই অনেকে তাকে বিবেকানন্দের মানসপুত্র বলে আখ্যা দিয়েছেন। তিনি বলতেন, চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য অপেক্ষা উৎকৃষ্ট সাহিত্য আমি ভাবতেই পারি না। চরমপন্থী যুবনেতা সুভাষচন্দ্রের কাম্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা। এই উদ্দেশ্যে 1939 খ্রিস্টাব্দে কংগ্রেস দল ত্যাগ করে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। সরকারের চোখেও তিনি বিপজ্জনক ব্যক্তি হিসাবে চিহ্নিত হন। সদা সতর্ক পুলিশের দৃষ্টি এড়িয়ে দেশের মুক্তি সাধনায় বিপজ্জনক দুস্তর পথ পাড়ি দিয়ে জার্মানিতে উপস্থিত হন। জার্মানির রাষ্ট্রনেতা হিটলার ভারতের মুক্তির জন্য তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। এরপর বিপ্লবী রাসবিহারী বসুর আহ্বানে বিপদসংকুল সমুদ্রপথ পাড়ি দিয়ে তিনি জার্মানি থেকে জাপানে আসেন এবং আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন। ব্রিটিশ ভারতের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধে অবতীর্ণ হন। আজাদ হিন্দ বাহিনীর সেনাদল সুভাষচন্দ্রের দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাঁকে প্রথম নেতাজি অভিধায় ভূষিত করেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে অভিবাদন জানায়। তাঁদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল দিল্লি চলো। নেতাজি আজাদ হিন্দ বাহিনীর উদ্দেশ্যে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সমগ্র বিশ্বের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ইতিহাসে এ এক অভূতপূর্ণ উদ্দীপক অভিযান। তাঁর আজাদ হিন্দ বাহিনী ভারতের সীমা ছাড়িয়ে 150 মাইল অভ্যন্তরে এলাকা ব্রিটিশ শাসনমুক্ত করেন এবং মণিপুরের কোহিমা অঞ্চলে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। আজ সারা দেশ জুড়ে দেশবাসী নেতাজিকে শ্রদ্ধা জানাচ্ছে। তবুও দেশবরেণ্য নেতাজির অন্তর্ধান রহস্য আজও দেশবাসীকে ভাবায়। এ নিয়ে বহু কমিশনে বসেছে, প্রশ্নের মীমাংসাসূত্র পাওয়া যায়নি। বিভিন্ন তথ্য এবং দৃষ্টান্ত সমস্যাকে আরও জটিলতর করেছে। আজও নেতাজির যথার্থ মূল্যায়ন হয়নি। কিন্তু এ কথা নিঃসন্দেহে বলা যায় যে তার মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে চিরভাস্বর হয়ে থাকবে। নমস্কার, ধন্যবাদ। রাজদীপ শাসমলকে জানাই অনেক ধন্যবাদ। জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে অনেক কথা সে বলে গেল, আর একবার তাকে ধন্যবাদ জানাই। পরের পর্বে চলে যাব একটু সঙ্গীত পরিবেশন করবে রুদ্রনীল ঘোষ, কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র, সঙ্গতে গঙ্গাধর লাহা। বীর নেতাজি বিশ্বজোড়া নাম। বলো তুমি কেমন আছো, এখন কোথায় ধাম। বীর নেতাজি বিশ্বজোড়া নাম। চেয়ে আছি পথের পানে, আসবে তুমি আকাশ জানে, নয়তো তোমার ঘোড়ায় চড়ে ঝরিয়ে গায়ের ঘাম। চেয়ে আছি পথের পানে, আসবে তুমি
সঙ্গীত পরিবেশন করল রুদ্রনীল ঘোষ, তবলা সঙ্গতে গঙ্গাধর লাহা। সব ওদের দুজনকেই জানাই অনেক ধন্যবাদ। নেতাজি সুভাষচন্দ্র বসু, জাতীয় বীর। একটু আগে রাজদীপ তার বক্তৃতায় বলে গেল যে তার মৃত্যু রহস্যাবৃত। এর গানের মধ্যে দিয়েও প্রমাণ হলো, তোমায় এসো, তোমাকে এমনভাবে রাখবো সেটা কল্পনার অতীত। শুধু আর একবার বলতে ইচ্ছা করে, তোমার আসন শূন্য আজি হে বীর পূর্ণ করো। অনুষ্ঠান পরিচালনা করতে এসে অনুষ্ঠানের পর্বে দেখছি আমার একটু কথা নেতাজি সম্বন্ধে বলতে হবে। তো আমি নেতাজি সম্বন্ধে দু চার কথা বলবো। আমি নিজেকে ভাগ্যবান এবং নিজেকে ধন্য মনে করছি আজ এই বিশেষ দিনে সেই জাতীয় বীরের সম্বন্ধে দু চার কথা বলতে পেরে। এবং আমি এই সঙ্গে শেয়ার করব, আপনারাও শুনছেন সেই জাতীয় বীরের কথা, নিশ্চয়ই আপনারাও ধন্য হবেন। সেই নেতাজি সম্বন্ধে দু চার কথা। হ্যালো। পুণ্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুরমা স্বামীজির চরণে জানাই শতকোটি প্রণাম। উপস্থিত আজকের অনুষ্ঠানে আরূপানন্দজি মহারাজকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। প্রধান শিক্ষক মহারাজকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং আমার সামনে উপস্থিত সন্ন্যাসী বৃন্দ, তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ব্রহ্মচারী বৃন্দকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। অভিভাবক অভিভাবিকাদের আমার শ্রদ্ধা, শিক্ষক মহাশয়দের আমার ভালোবাসা, আর আমার ছাত্র ভাইদের, ছাত্র ছাত্রীও রয়েছে, ছাত্রী ভাই বোনেদের জানাই আমার স্নেহ ভালোবাসা। আর অনলাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা রয়েছ, সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে নেতাজি সম্বন্ধে দু চার কথা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বলতম নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতীয় আন্দোলনের, ভারতের জাতীয় আন্দোলনের মহানায়ক, বিপ্লবী আন্দোলনের জ্বলন্ত তরবারি বলা যেতে পারে এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তার শিক্ষাগুরু বেনি মাধব দাস, রেভেন্স কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, তার কাছ থেকে তিনি প্রথম দেশ সেবার মন্ত্র নিয়েছিলেন। রাজনীতির গুরু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যার পরামর্শে তিনি আইসিএস চাকুরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সর্বোপরি আধ্যাত্মিক গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ, যার সেবার আদর্শ ছিল জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই আদর্শ সারা জীবন বুকে নিয়ে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার মন্ত্র ছিল জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ অপেক্ষায় জননী জন্মভূমি গৌরবের। সেই আদর্শ নিয়ে 200 বছরের পরাধীনতা শৃঙ্খল মোচনের গুরু দায়িত্ব নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1897 সাল 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন বিশিষ্ট সরকারি আইনজীবী জানকীনাথ বসু, আর আত্মসচেতন মহিলা ছিলেন তার মা প্রভাবতী দেবী। ছোট্ট ছাত্র হিসেবে সুভাষ মেধাবী ছাত্র ছিলেন। প্রথমে তিনি প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে পড়তেন, সেখানে ইংরেজদের পোশাক পরতে হতো, কিন্তু মানসিক দিক থেকে তিনি খুশি হননি। সেই ছোট্ট নেতাজি যখন তারপরে তিনি ওই কটকের রেভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হলেন, যেখানে তিনি পেয়েছিলেন তার প্রধান শিক্ষক হিসাবে বেনি মাধব দাসকে। তারপরে
1908-11 আগস্ট, আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা জানে এই দিনটা কেন বিখ্যাত। 1908-11 আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন। তো এই সময় 1897 যদি জন্ম হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর, 1908 সাল মানে কত, 11 বছর বয়স। ওইটুকু নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরামের ওই ফাঁসির দিনে তার স্কুলের ছাত্রদের নিয়ে দল গঠন করে সেদিন উপবাস করেছিলেন, সারাদিন জল পর্যন্ত স্পর্শ করেননি। এই রকম পরাকাষ্ঠা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে তিনি দেখিয়েছিলেন। সারাটা জীবন তিনি শিক্ষা দিয়ে গেছেন ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষকে। একটা অনুসরণীয় দৃষ্টান্তমূলক একটা চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বসু। ছোট্ট ভাষণ, বক্তৃতা, গানে তাকে শ্রদ্ধা জানানো যায় না। যথার্থ দেশপ্রেমিক, পেট্রিয়ট অফ পেট্রিয়টস, দেশপ্রেমিকদের দেশপ্রেমিক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরকম একজন মানুষের জন্মদিনে আমরা মিলিত হয়ে নিজেদেরকে সত্যিই ধন্য মনে করছি। তো যাই হোক, তারপরে প্রেসিডেন্সি কলেজে বিএ ভর্তি হলেন। সেখানেও অধ্যাপক ওটেন সাহেব বাঙালিদের বিরুদ্ধে খারাপ কথা বলেছিলেন। তিনি তার প্রতিবাদ করেছিলেন, শুধু তাই নয়, প্রতিশোধ নিয়েছিলেন ওটেন সাহেবকে আঘাত করে। তারপর তাকে বহিষ্কার করা হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শনে প্রথম বিভাগে বিএ পাশ করেন। তারপরে বিলেতে গেলেন আইসিএস পরীক্ষার জন্য। একেবারে অত্যন্ত মেধাবী ছাত্র, তখনকার দিনে চতুর্থ স্থান অধিকার করলে নট এ ম্যাটার অফ জোক। ইংরেজ ছাত্রদের সঙ্গে সেখানে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান দখল করলেন। লোভনীয় চাকরি। তিনি দেশে ফিরে এলেন। তিনি যখন ফিরে এলেন, তার আগে 1919 সালে 13 এপ্রিল পৃথিবীর জঘন্যতম একটি ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তা কারা করেছে? ইংরেজরা। তার সেই কষ্ট, তিনি যে কষ্ট পেয়েছিলেন সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং তিনি যখন ফিরে এলেন আইসিএস চাকরির নিয়ে, কিন্তু তখন 1921 খ্রিস্টাব্দে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন চলছেন। আইসিএস চাকরি ছেড়ে দিয়ে চিত্তরঞ্জন দাসের পরামর্শে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিলেন। তারপরেই আমরা যারা ইতিহাসের সঙ্গে একটু জানি যে 1922 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশে গোরক্ষপুরের ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলেন। তিনি গান্ধীজির কঠোর সমালোচনা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো যাই হোক, তারপরে খুব তাড়াতাড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে স্বরাজ্য দলে যোগ দিয়ে তিনি জনপ্রিয় নেতায় পরিণত হলেন। তিনি কলকাতা কর্পোরেশনের সিইও হয়েছিলেন, চিফ এক্সিকিউটিভ অফিসার। তার পরবর্তীকালে চিত্তরঞ্জন দাস যখন মারা যান 1925 খ্রিস্টাব্দে, তিনি কলকাতার মেয়রও হয়েছিলেন। তারপরে বিপ্লবী আন্দোলনে যুক্ত থাকার জন্য তাকে প্রথমে সেন্ট্রাল জেল, পরে মান্দালয় জেলে কারাবাস করতে হয়। প্রসঙ্গত বলে রাখি, নেতাজি সুভাষচন্দ্র প্রায় 11 বার কারাবাস করেছিলেন দেশের জন্য। তারপর আস্তে আস্তে এত জনপ্রিয় নেতায় পরিণত হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। শুধুমাত্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নয়, এবং কৃষক শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলনের পক্ষপাতী ছিলেন। কিছুটা সমাজতান্ত্রিক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, জনপ্রিয় নেতা হিসেবে। তারপরে 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী আন্দোলন, তারপর 1930-এর আইন অমান্য আন্দোলনেও ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা দাবি নিয়ে আন্দোলনের পক্ষপাতী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার এই জনপ্রিয়তার প্রমাণ আমরা পাই 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের যে জাতীয় কংগ্রেস এর অধিবেশন, সেখানে তিনি সভাপতি হলেন। তরুণ এই নেতা জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন। তারপরে আরও একটা চমক
পরের বছর 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামায়াকে 203 ভোটে পরাজিত করে দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন। তখনকার রাজনীতিতে এটা খুব একটা ছেলে খেলার ব্যাপার ছিল না। রাজনীতিবিদ হিসেবে বরিষ্ঠ রাজনীতিবিদ গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টভী সীতারামায়ার যে পরাজয় সুভাষের জনপ্রিয়তাকে আর একবার প্রমাণ করল। কিন্তু কংগ্রেসের দক্ষিণপন্থী নেতারা বিরোধিতায় সুভাষ নিজেকে স্থির করলেন নিজের মনে যে এভাবে কাজ করা যাবে না, সহযোগিতা ছাড়া কাজ চলে না। তিনি দল ত্যাগ করে 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করলেন। কংগ্রেস থেকে তিনি বেরিয়ে গিয়ে ইতোমধ্যে সারা পৃথিবীব্যাপী দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। সেই সুযোগ তিনি ছাড়লেন না। দি এনিমি অব দি এনিমি ইজ মাই ফ্রেন্ড, শত্রুর শত্রু আমার বন্ধু। এই কৌশল অবলম্বন করে তিনি স্থির করলেন দেশ ত্যাগ করবেন। কিন্তু 1940 খ্রিস্টাব্দে ভারত রক্ষা আইনে তাকে গ্রেপ্তার করা হলো। ব্রিটিশ সরকার বুঝতে পারলেন এহেন বিপ্লবীকে ছেড়ে রাখা মোটেই ঠিক হবে না। ব্রিটিশের চোখে ঘুম কেড়ে নেওয়া একজন বিপ্লবী, তাকে গ্রেপ্তার করা হলো ভারত রক্ষা আইনে। প্রথমে আলিপুর সেন্ট্রাল জেল, তারপরে সেখানে স্বাস্থ্য খারাপ হয় তাকে তার এলগিন রোডের বাড়িতে কলকাতায় তাকে গৃহবন্দী করে রাখা হলো, যেটাকে নজরবন্দি বলা হয়। কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করলেন। প্রথমে কাবুল, তারপর রাশিয়া। রাশিয়াতে তখন স্ট্যালিন সরকার চলছে, স্ট্যালিনের কাছে সাহায্য চাইলেন, আশ্বাস পেলেন। কিন্তু স্ট্যালিন সরকার পরে প্রতিশ্রুতি তুলে নিলেন, যেহেতু ব্রিটেনকে তাদের চাই, জার্মানির একটা মানে আশঙ্কা রয়েছে রাশিয়া আক্রমণের, সেই জন্য ব্রিটেনের সঙ্গে স্ট্যালিন খুব একটা শত্রুতায় গেলেন না। সুভাষ ক্ষুব্ধ হলেন, চলে গেলেন জার্মানি। একবার ভাবতে পারো, বাঙালি একজন দেশপ্রেমিক, দেশের মধ্যে না থেকে দেশের বাইরে দুটো জীবন তার, ভারতবর্ষে একটা, ভারতবর্ষের বাইরে। জার্মানিতে হিটলারের সাহায্যের প্রার্থনা করলেন, হিটলার আশ্বস্ত করলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। 400 জন ভারতীয় সেনা, বন্দি সেনা নিয়ে তিনি একটি দল তৈরি করলেন। সেইখানেই তার মনে মনে আজাদ হিন্দ যে বাহিনী, ফৌজ আমরা পরবর্তীকালে দেখি, তার সেই পরিকল্পনা মনের মধ্যে জাগে। ওই 400 জন ভারতীয় সেনাকে নিয়ে তিনি একটি দল তৈরি করলেন। এই প্রসঙ্গে আর একটা কথা আমার ছাত্রছাত্রী ভাই বোনেদের জানাই, আমরা যাকে নেতাজি বলি, ওই 400 জন ভারতীয় প্রথম সেদিন তাকে ওই নেতাজি বলে ভূষিত করেছিলেন, নেতাজি আখ্যায় ভূষিত করেছিলেন। সেই সময় বার্লিনে তিনি একটি রেডিও সেন্টার, আজাদ হিন্দ বেতার কেন্দ্র স্থাপন করে বললেন, আমি সুভাষ বলছি, হে আমার স্বদেশবাসী, অস্ত্র ধরো, অস্ত্র ধরো, টু আর্মস মাই কান্ট্রিম্যান। সেদিন তিনি বলেছিলেন। তারপরেও রাশিয়া জার্মানি আক্রমণের সম্ভাবনা, সেখান থেকেও তিনি আবার একটু হতাশ হলেন। তারপরে 3 মাস জীবন সংকট নিয়ে ডুবো জাহাজে করে তিনি চলে এলেন জাপানে। জাপানে প্রধানমন্ত্রী তোজো সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। তারপরে ইতোমধ্যে ক্যাপ্টেন মোহন সিং রাসবিহারী বসু, যে রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনাম নিয়ে তিনি আর একজন বড় বিপ্লবী, তিনি চলে গিয়েছিলেন ব্রিটিশের চোখে ধুলো দিয়ে। সেখানে ক্যাপ্টেন মোহন সিং আর রাসবিহারী বসু তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, যুদ্ধবন্দী সেনাদের নিয়ে। প্রায় দুটো দলে 40,000 সেনা নিয়ে দল তৈরি হলো। এই সময় তিনি যখন জাপানে গেলেন,
রাসবিহারী বসু জাপানে সুভাষের আসার খবর পাওয়ার পরই তিনি ঠিক করলেন সুভাষকেই দিতে হবে এই আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব। তারপরে সিঙ্গাপুর 1943 খ্রিস্টাব্দের 25শে আগস্ট সিঙ্গাপুরে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসু সে আজাদ হিন্দ বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজালেন, বিভিন্ন ব্রিগেডে ভাগ করলেন। যারা তার বিরোধিতা করেছিল সেই গান্ধী নাম দিলেন গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, আজাদ ব্রিগেড, ঝাঁসি ব্রিগেড, মহিলাদেরও তিনি নাম দিয়ে করলেন, যাতে জাতীয় আন্দোলনে সবার অংশগ্রহণ, মাতৃমুক্তি যজ্ঞে যেন সবার অংশগ্রহণ থাকে, এমনই একটা আদর্শ নিয়ে তিনি এই আজাদ হিন্দ বাহিনীকে ঢেলে সাজালেন। 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করলেন। জার্মানি, জাপান সহ প্রায় 9টা দেশ এই আজাদ হিন্দ সরকারকে তারা স্বীকৃতি দিল। শুধু তাই নয়, জাপান সরকার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই আজাদ হিন্দ সরকারের নামে লিখে দিল। তিনি নাম রাখলেন শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপর 1944 সাল সিঙ্গাপুর থেকে রেঙ্গুনে স্থানান্তরিত হলো আজাদ হিন্দ সরকারের ঘাঁটি, সামরিক ঘাঁটি। সেখান থেকে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্যস্ত, যে সুযোগ প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় নেতারা করেনি। তিনি তখন বিলেতে পড়াশোনা করছিলেন, সেখান থেকে তিনি কষ্ট পেয়েছিলেন। এই সময় প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ইংরেজদের এইবার যদি আঘাত করা হয় তাহলে তারা ব্যস্ততার মধ্যে ভারতের স্বাধীনতা দেবে, কিন্তু সে তখন ছাত্র। কিন্তু সেই পরিকল্পনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সময়ের সদ্ব্যবহার, সুযোগের ব্যবহার করতে শিখেছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তিনি 1944 সাল ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আজাদ হিন্দ বাহিনী সেই দিল্লি চলো অভিযান, দিল্লির পথ স্বাধীনতার পথ। দক্ষিণ পূর্ব এশিয়ায় যখন তিনি রাসবিহারীর কাছ থেকে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব পেলেন, সেখানে এত জনমানুষের এত সমর্থন পেয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ইউ গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই সুন্দর কথাটি, এই একটা রক্ত ঝরানো কথা নেতাজি বলেছিলেন। যাই হোক, দিল্লির পথ স্বাধীনতার পথ, দিল্লি চলো ধ্বনি দিয়ে আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম এগিয়ে চলো। 1944 সাল নাগাল্যান্ড, কোহিমা, ভারতবর্ষের 150 মাইল পর্যন্ত আজাদ হিন্দ বাহিনী ঢুকে পড়েছেন। এই সময় অসময় বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ এবং জাপান এই সময় যুদ্ধ বিধ্বস্ত হয়ে সাহায্যের প্রতিশ্রুতি থেকে হাত গুটিয়ে নিলেন। বাধ্য হয়ে আজাদ হিন্দ বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছিল। আর একবার শক্তি পরীক্ষার আশায় হাল না ছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানে উড়লেন। দুর্ভাগ্য প্রচারিত হয় 1945 18 আগস্ট তাইহুকো বিমান দুর্ঘটনায় নেতাজি মৃত। সত্যি কি মিথ্যা তা আজও আমরা জানি না। আমরা শুধু নেতাজিকে চিনি, তিনি আছেন এটা আমরা জানি। তিনি মারা গেছেন এটা আমাদের শুনলে যেন বুকের মধ্যে হাহাকার করে, কষ্ট হয়। কিন্তু প্রচারিত হয়েছে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম ভারতবর্ষের স্বাধীনতা এনে দিতে পারেনি, কিন্তু তাদের যে আত্মত্যাগ, যে ঐক্য, যে আত্মবিশ্বাস, এই আদর্শ পরবর্তীকালে বিপ্লবী আন্দোলন, নৌবাহিনী আন্দোলন তা প্রমাণ দেয় কিভাবে নেতাজির আজাদ হিন্দ সংগ্রাম ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছে। যখন 1946 সালে নৌবাহিনী বিদ্রোহ করে, স্থলবাহিনী, বিমান বাহিনী তাদেরকে সমর্থন করে, ইংরেজরা বুঝতে পারে তাদের দিন শেষ হয়ে এসেছে। একটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর আমরা আসন পেতেছি, যে কোনো সময় সেটা পুড়ে ছাই হয়ে যেতে পারে। এই পরিষ্কার তারা বুঝতে পারে, দিনের আলোর মতো তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমাদের দিন শেষ হয়ে গেছে বা আসছে। তারা ক্ষমতা হস্তান্তরের কথা চিন্তা করে। এই যে নেতাজি সুভাষচন্দ্র আজাদ হিন্দ বাহিনীর সংগ্রামের প্রভাব, শুধু তাই নয়, নেতাজির এই সংগ্রাম
শুধু ভারতবর্ষের স্বাধীনতার প্রশ্ন ভারতবর্ষে থাকলো না, একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়ালো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম। সুতরাং আমরা বলতেই পারি আজাদ বাহিনীর ব্যর্থতা একটা হেরোইক ফেলিওর, বীরোচিত ব্যর্থতা। ব্যর্থ, কিন্তু বীরের মতো ব্যর্থ। জয়তু নেতাজি, জয় হিন্দ নেতাজি, যে জয় হিন্দ নেতাজি তিনি বলেছিলেন, এই জয় হিন্দ, সেই সময় ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান একেবারে একটা সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ইংরেজরা ছড়িয়ে দিয়েছে। কিন্তু তাঁর সেনাবাহিনীতে, যে আজাদ হিন্দ বাহিনীতে তিনি প্রমাণ করে দিলেন, হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলমান সমস্ত সেনা নিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন। সেটাও একটা দৃষ্টান্ত হয়েছিল সেই সময়, আজও রয়েছে। এবং তিনি জয় হিন্দ বলেছিলেন। এটার মধ্যে দিয়ে কোনো সম্প্রদায়কে বড় করা ছোট করা না, জয় হিন্দ এই স্লোগান নেতাজির যে সাম্প্রদায়িকতার কত ঊর্ধ্বে ছিলেন সেটাও আর একবার প্রমাণ করে। জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি তোমায় শতকোটি প্রণাম। ধন্যবাদ শ্রদ্ধেয় শিক্ষক কুন্তল মণ্ডল মহাশয়কে। ইতিহাসের শিক্ষক তো, যে আমি ভাবছিলাম কত সংক্ষেপে উনি বলতে পারেন। সংক্ষেপে সুন্দর করে নেতাজির জীবনী, ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাস, বিশাল বিষয়, সেটিকে সংক্ষেপে উপস্থাপন করেছেন সুন্দরভাবে। তাকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। পরবর্তী অনুষ্ঠান উনি ঘোষণা করবেন। ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামী কল্যাণেশানন্দজি মহারাজকে। এবারে আমরা একটু সঙ্গীত শুনে নেব। সঙ্গীত পরিবেশন করবেন প্রভাত ব্যানার্জি, আমাদের বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক। তবলা সঙ্গতে গঙ্গাধর লাহা। উপাসনা দত্ত আছো কি? উপাসনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে আমার প্রণাম। উপস্থিত মহারাজ ও ব্রহ্মচারীদের সকলকে আমার প্রণাম জানাই এবং আরও যারা অন্যান্যরা উপস্থিত আছেন সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাই। আমি নেতাজিরই একটা প্রিয় গান গাইছি। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर। उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी से गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। तेरी हिम्मत बढ़ाते रहे, खुदा तेरी सुनता रहे।
तेरी हिम्मत बढ़ाते रहोगे, खुदा तेरी सुनता रहोगे। जो सामने तेरे आए तो साथ में मिलाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। चलो दिल्ली पुकार के कौमी निशान संभाल के, चलो दिल्ली पुकार के कौमी निशान संभाल के, लाल किले पे गाड़ के लड़ाए जा, लड़ाए जा। चलो दिल्ली पुकार के कौमी निशान संभाल के, लाल किले पे गाड़ के लड़ाए जा, लड़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। অনেক ধন্যবাদ শ্রী প্রভাত ব্যানার্জি মহাশয়কে। এরপরে আবৃত্তি শুনব উপাসনা দত্ত, চতুর্থ শ্রেণী। বিবেক বিথি বিদ্যালয়ে উপাসনা দত্ত, সে আমাদের আবৃত্তি করে শোনাবে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। আবৃত্তিটির নাম স্বাধীনতা। কবির নাম অভিক মণ্ডল। দেশের জন্য দিয়েছে প্রাণ হাজার সন্তান, ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা, আমরা তো স্বাধীন। বলেছিলাম বলবো আবার, বলবো চিরদিন। শহীদ যারা বীর পুরুষের, জয়ের মাঝে সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশেরই গৌরব। স্মরণ করি সেই শহীদ আর বিদ্রোহীদের আজ, যাদের জন্য কাঁপছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমার মুক্ত এখন, মুক্তির স্বাদ পাই। সব মিলেই গড়ব এদেশ, চলুন হাত মেলাই। গেরুয়া সাদা সবুজ তিনের অপূর্ব মিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতরম। নমস্কার। বাহ, অনেক ধন্যবাদ উপাসনাকে। উপাসনা ছোট্ট আবৃত্তি, একটা কবিতা আবৃত্তি করে শোনালো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বময় আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই দেশের মাটিকে আমরা ততটাই শ্রদ্ধা করি। ছোট্ট উপাসনা তার কবিতায় শুনিয়ে গেল। খুব অনেক ধন্যবাদ উপাসনাকে। এরপরে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি শুনব আমাদের সপ্তম শ্রেণীর ছাত্র সৌম্যজিৎ ঘোষের কাছে, তবলা সঙ্গতে গঙ্গাধর লাহা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা।
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
সমজিৎ ঘোষকে অনেক ধন্যবাদ। সঙ্গে ধন্যবাদ জানাই তবলা সঙ্গত করলেন গঙ্গাধর লাহা, তাকেও ধন্যবাদ জানাই। এরপরে আমরা আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, সেই সভাপতি মহারাজের আশীর বাণী শুনবো এবার আমরা। মহারাজ আসুন। হ্যাঁ, ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चिदशुकस्वरूपाय स्वामिने तापहारिणे। शुरू करी। ठाकुर मा स्वामीजीर चरणे साष्टांग प्रणाम जानिए আমরা শুরু করছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম। এবং এখানে যারা উপস্থিত আছেন সাধু ব্রহ্মচারী এবং ছাত্র এবং শিক্ষক সকলের প্রতি আমার যথাযথ শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা। আজকে বিশেষ দিন, আমরা নেতাজি সম্বন্ধে খুব ভালো ভালো গান শুনলাম এবং তার জীবনের অনেক ঘটনা আমরা শুনলাম বিস্তারিতভাবে। আমি অল্প সংক্ষেপাকারে স্বামী বিবেকানন্দের সঙ্গে কিভাবে সম্পর্ক ছিল, কিভাবে তিনি তার আদর্শ গ্রহণ করেছিলেন সেইটা আমি বলবো। কেননা 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তিনি দেহ রেখেছিলেন, আর 1897 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষ। সুতরাং মাত্র 5-6 বছর আগে যদি তিনি আসতেন তাহলে হয়তো স্বামীজির সঙ্গে দেখা বা সাক্ষাৎ, কিন্তু ওই ছেলেবেলা তো একেবারেই 15 বছর বয়সে ঠিক স্বামী বিবেকানন্দকে বোঝার তিনি চেষ্টা করেছিলেন। বললেন যে লাইব্রেরি থেকে বই নিয়ে আমি জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমার বন্ধুর কাছ থেকে আমি যেই বই পেলাম অমনি গোগ্রাসে গিলতে লাগলাম এবং আমি আমার জীবনের উদ্দেশ্য পেয়ে গেলাম। এবং স্বামী বিবেকানন্দের আদর্শ, কিভাবে দেশকে সেবা করা যায়, কিভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায়, কিভাবে এই দেশের জন্যে শিবজ্ঞানে জীব সেবার ভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায়, এই সব চিন্তা তিনি স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছিলেন। আমরা স্বামী বিবেকানন্দ তাকে ঠিক আমরা স্বামীজি বলতেই তাকেই মনে পড়ে। সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে অনেক গেরুয়াধারী সন্ন্যাসী কথা আমরা শুনেছি, কিন্তু স্বামীজি বলতেই স্বামী বিবেকানন্দ, আর নেতাজি বলতেই সুভাষচন্দ্র বসু। তার মতো নেতা আজ পর্যন্ত, এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত স্বীকার করেছেন যে আমি সুভাষের কাছে ছেলে মানুষ, তার কাছে আমার অনেক শেখার আছে। তো যাই হোক, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী প্রভৃতি বড় বড় নেতাদের সঙ্গে তার মিল না হওয়ায়, বনিবনা না হওয়ায় তিনি কংগ্রেসের সভাপতি পদেই ছেড়ে দিলেন এবং ফরওয়ার্ড ব্লক রচনা করে নিজে স্বামীজির ভাব নিয়ে চলতে লাগলেন। এমনকি তিনি বলেছিলেন যে এই সেবা ভাব, মানুষের সেবার জন্য প্রয়োজন হলে আমি কংগ্রেসের পদ পর্যন্ত ছেড়ে দিতে পারি। তো সুতরাং তিনি তাই ছাড়লেন। তো স্বামী বিবেকানন্দ তিনি চেয়েছিলেন যুবকদের, বলেছিলেন মাই ফেথ ইন ইয়াঙ্গার জেনারেশন, আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার। সেই যুবকদের তিনি খুব ভালোবাসতেন। সেই যুবকদের চেয়েছিলেন যে 100 জন যুবক যদি আমি পাই তাহলে পৃথিবীর মোড় ফিরিয়ে দিতে পারি।
তা এরকম 100 জন যুবক হয়তো তিনি পেয়েছিলেন, কিন্তু সেই সময় নেতাজি সুভাষ এই তাকে পাননি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি যে এইরকম নেতাজির মতো শয়ে শয়ে হাজার হাজার যুবক বেরিয়ে পড়েছিল। স্বামী বিবেকানন্দের ওই বাণী রচনা, তার জীবনী, এই পত্রাবলী, এইসব পড়ে উদ্বুদ্ধ হয়ে তার প্রেরণাতে দেশকে স্বাধীন করবার জন্যে বিনয় বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, অরবিন্দ, এরকম অনেকেই, মহাত্মা গান্ধী বলছেন আমার প্রেম সহস্র গুণ বেড়ে গেছে স্বামী বিবেকানন্দের পত্রাবলী পড়ে। এবং নেতাজিও বলছেন যে আমার জীবনের উন্মেষ প্রথম এই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দের, তাদের কৃপায়, এবং আমি চিরকাল তাদের কাছে ঋণী থাকব। তা সেইটি আমরা কিভাবে তিনি স্বামী বিবেকানন্দের কাছে এলেন সংক্ষেপে বলবো। তিনি ব্রহ্মানন্দ মহারাজের কাছে গিয়েছিলেন, কেননা 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শরীর রেখেছিলেন, সেই জন্য স্বামীজির সঙ্গে তার দেখা হয়নি। তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে তিনি বললেন আমি এই পথ অবলম্বন করতে চাই। কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ বললেন আমি তোমার ভূত ভবিষ্যৎ সব জানি, তুমি ওই দেশকে স্বাধীন করো, ওই পথেই তোমার মুক্তি। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন। তাই নিবেদিতা এই সুভাষচন্দ্র বলছেন যে আমি স্বামী বিবেকানন্দকে, ভারতবর্ষকে আমি জেনেছি স্বামী বিবেকানন্দকে পড়ে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রোমারোলাকে, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া স্টাডি বিবেকানন্দ, যদি ভারতকে জানতে চাও বিবেকানন্দকে পড়ো। তো নেতাজিও বলছেন যে আমি স্বামীজিকে জেনেছি তার বাণী রচনা এইসব বই পড়ে, এবং ভারতকে জেনেছি স্বামীজির বই পড়ে, এবং স্বামীজিকে জেনেছি নিবেদিতার বই পড়ে, মাস্টার রাজাই সহিম, এই সমস্ত বই এবং নিবেদিতার লেকচার এইসব শুনে তার স্বামী বিবেকানন্দকে তিনি ভারতকে জানলেন, স্বামী বিবেকানন্দকে জানলেন আরও ভালোভাবে। তা সেই স্বামী বিবেকানন্দ বলছেন যে চরিত্র গঠনের জন্যে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ বিবেকানন্দ অপেক্ষা উৎকৃষ্ট কোনো গ্রন্থ আছে বলে আমার জানা নেই চরিত্র গঠনের জন্যে। তো আমরা দেখছি যে এরকম বিশ্বাসী, অকপট, দৃঢ়, বলিষ্ঠ, সাহসী যুবক স্বামীজি চেয়েছিলেন। The history of the world is a history of a few men who had tremendous faith in themselves, and that faith is calls out the divinity. এই দেবত্বে বিশ্বাস, আত্মবিশ্বাসী এইরকম কিছু যুবক তিনি চেয়েছিলেন। তা সেই রকম যুবক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র। স্বামীজি ঠিক যেভাবে যুবকদের চেয়েছিলেন ঠিক সেইভাবে গড়ে উঠেছিলেন। যদিও তিনি স্বামী বিবেকানন্দকে দেখেননি, কিন্তু তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এইভাবে তিনি নিজেকে তৈরি করেছিলেন। তাই বলছে নেতাজি ছিলেন স্বামীজির যথার্থ অনুগামী। সাহস, শক্তি, দেশপ্রেম, ত্যাগ ও সেবার মূর্ত প্রতীক ছিলেন স্বামী বিবেকানন্দ। শিবাজির জীবন যেমন রামদাস, নেতাজির জীবনও তেমনি স্বামী বিবেকানন্দ। তোমরা জানো শিবাজি, তার গুরু ছিলেন রামদাস, মারাঠা শিবাজি। সেই রকম তিনিও মনে প্রাণে গুরুরূপে বরণ করে নিয়েছিলেন, এবং তিনি নিজেও বলেছেন আজ যদি বিবেকানন্দ বেঁচে থাকতেন তিনিই হতেন আমার গুরু, এবং তিনি গুরুরূপে বরণ করে নিয়েছিলেন মনে প্রাণে। তা আমরা দেখছি যে গঙ্গাকে যখন নিয়ে আসা হয় মর্তে, ভগীরথের আগে পূর্বপুরুষরা অনেক চেষ্টা করেও পারেননি। তো ভগীরথ কঠোর তপস্যার দ্বারাই গঙ্গাকে মর্তে আনতে পেরেছিলেন। তিনি ধ্যান করলেন, ধ্যান করে গঙ্গাকে তিনি নিয়ে এলেন, কিন্তু যেখানে আটকে গেলেন শিবের জটার মধ্যে, আবার শিবের ধ্যান করতে হলো, তবে মা গঙ্গা প্রবেশ পথ পেলেন। তা ভগীরথের মতো সুভাষচন্দ্র এইরকম ভারতকে স্বাধীনতা দিয়ে গেছেন, দেশপ্রেমকে তিনি যুবকদের উদ্বুদ্ধ করেছেন, কিন্তু তার জন্যে ধ্যান করতে হয়েছে স্বামী বিবেকানন্দকে শিবের মতো। যেমন ভগীরথ শিবের ধ্যান করেছিল, তেমনি নেতাজি সুভাষও স্বামীজির ধ্যান করেছেন। আমরা জানি যে এই রেঙ্গুন, সিঙ্গাপুর এইসব জায়গায় রামকৃষ্ণ মিশন ছিল,
সেই সমস্ত রামকৃষ্ণ মিশনে যেতেন, বেলুড় মঠে যেতেন, অনেক জায়গায় তিনি যেতেন এবং সেখানে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন, গীতা, চণ্ডী প্রভৃতি পাঠ করতেন। জাপানে যাওয়ার আগে তিনি ওইসব আশ্রমে কিছুদিন তার কার্য দপ্তর করে রেখেছিলেন এবং ওইখান থেকেই তিনি আজাদ হিন্দ ফৌজও গঠন করেছিলেন। তার সমস্ত কার্য ওইখান থেকে চলতো। তো এইভাবে আমরা দেখছি যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি স্বামী বিবেকানন্দের এই আদর্শকে গ্রহণ করে। মাত্র 15 বছর বয়সেই এই আদর্শ তিনি পেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, চরিত্র গঠনের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য সর্বোৎকৃষ্ট। ব্রহ্মানন্দ মহারাজও তাকে সন্ন্যাস নিতে বারণ করলেন, দেশ সেবাতে ঝাঁপিয়ে পড়তে বললেন। তো বিবেকানন্দের জীবনের বাণী ও আদর্শকে গ্রহণ করে এই জনগণ ও দেশের জন্য সুভাষচন্দ্র দেশকে স্বাধীন করে গেছেন। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আধ্যাত্মিক মুক্তি আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। বনিবনা না হওয়ায় কংগ্রেস তিনি ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তিনি গঠন করেন। নেতাজি ছিলেন ইংরেজদের 1 নম্বর শত্রু। ইংরেজরা কিছুতেই কত শাসন করেছেন, মহাত্মা গান্ধীকে তারা বসে এনেছেন, অন্যান্য নেতাদেরও, কিন্তু নেতাজি সুভাষকে কিছুতেই বসে আনতে পারেন এবং তিনি বিদেশে যে বিদেশি শক্তি, সেই শক্তি নিয়ে তিনি ভারতকে স্বাধীন করবার জন্যে উঠে পড়েই লেগেছিলেন। এই জন্যেই ইংরেজরা হিমশিম খেয়ে গেছিলেন। তো বলছেন যে এই স্বামীজি যে কথা বলতেন কি, যে আমাকে ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। যদি স্বাধীনতা না থাকে তাহলে কোনো কাজই করা যাবে না। তাই বলছেন এটা আমাদের বার্থ রাইট, জন্মগত অধিকার। এবং শুধু দেশকে স্বাধীন করলে হবে না, সমস্ত স্বাধীন আমরা এই শরীর, মন, প্রাণ সব কিছুকে কন্ট্রোল করতে যেতে পারি। বাইরের জগৎকে, অন্তর্জগৎকে সব কিছুকেই কন্ট্রোল করতে হবে। সমস্ত বন্ধন থেকে মুক্তি লাভ, এটাই প্রকৃত স্বাধীনতা। কিন্তু প্রথম শর্ত হলো রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা না হলে কোনো কাজই করা যাবে না। তো সেইটা তিনি চেয়েছিলেন, সেই ফ্রিডম, যে কথা মনে প্রাণে গ্রহণ করেছিলেন নেতাজি সুভাষ এবং বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ লিবার্টি। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই স্বামীজির এতে বাণীতে উদ্বুদ্ধ হয়েই তিনি এই কথা বলেছিলেন। এবং স্বামীজি বলেছিলেন, আগামী 50 বছর ভারত মাতাই তোমাদের একমাত্র আরাধ্য দেবতা। সেইটিও তিনি গ্রহণ করেছিলেন, শিবজ্ঞানী জীবের সেবা করছিলেন এবং দেশকে স্বাধীন করবার জন্যে তিনি সমস্ত এই প্ল্যান প্রোগ্রাম তিনি করেছিলেন। তাই বলছেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিকট আমি কত যে ঋণী, ভাষায় কি করে বলবো। তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। স্বামীজির কথা বলতে গেলেই আমি আত্মহারা হয়ে যাই। তার বাণী পড়ে আমি আচ্ছন্ন হয়ে পড়তাম। আমার জীবনে আমূল পরিবর্তন আসে তার বাণী রচনা, পত্রাবলী, কবিতা প্রভৃতি পড়ে। অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান আমি খুঁজে পেয়েছিলাম তার বাণী এবং আদর্শের মধ্যে। বাংলার অগ্নিযুগের প্রায় সকল দেশপ্রেমী স্বাধীনতা আন্দোলনকারীরা স্বামীজির আদর্শে প্রভাবিত হয়ে দেশকে স্বাধীন করে গেছেন। আরও অনেক, সকলেই প্রায় বলতে গেলে যারা এই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী ছিল, প্রত্যেকেই স্বামীজির বাণী রচনা আর ওই গীতা তাদের সঙ্গে থাকতো। এমনকি জেলে পর্যন্ত তারা ওইগুলো রাখতেন। তা এইভাবে স্বাধীনতা আন্দোলনের প্রকৃত জনক বলতে গেলে আমরা স্বামী বিবেকানন্দকেই বলবো, যে তিনিই ছিলেন প্রকৃত জনক। হেমচন্দ্র তিনিও বলেছেন যে মহাত্মা গান্ধীকে আমরা বলতে পারি, কিন্তু তাকে আমরা বলবো তিনি যেন পিতামহ স্বাধীনতার। তো বলছেন যে অন্তরঙ্গ বন্ধু চারুচন্দ্র তিনি বলছেন, বিবেকানন্দের প্রভাব যদি সুভাষের উপর না পড়তো তাহলে নেতাজি সুভাষ নেতাজি হতে পারতেন না। সুভাষ তিনি বড়জোর একজন ব্যারিস্টার কি অ্যাডভোকেট এইসব হতেন, কিন্তু এই যে শক্তি, যে স্বামীজির যে শক্তি তিনি পেয়েছিলেন, ওই যে বললাম না, ধ্যান করে ভগীরথ যেমন শিবকে সন্তুষ্ট করে নিয়ে এসেছিলেন, সেই রকম স্বামী বিবেকানন্দের ধ্যান করে বিবেকানন্দের শক্তি তার মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং সেই শক্তির দ্বারাই তিনি দেশকে সেবা করে গেছেন। তাতেই এত দূর অগ্রসর হতে পেরেছিলেন। এইরকম তার ত্যাগ, সংযম, নিয়মানুবর্তিতা, সাহস, শক্তি, সংগঠন শক্তি, ক্ষমতা, প্রতিভা, দেশপ্রেম জেগে উঠেছিল তার
এই স্বামী বিবেকানন্দের পত্রাবলী বাণী রচনা পড়ে। স্বামীজির যে বাণী উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবেদিত, সেই বলছেন বিলিভ দ্যাট ইউ আর ফ্রি অ্যান্ড ইউ উইল বি ফ্রি। এটি আমার মধ্যে সমস্ত শক্তি আছে, আমি অনন্তের অমৃতের সন্তান। এই যে শক্তি জেগে উঠেছিল স্বামীজির এই পড়ে, স্ট্রেংথ ইজ লাইফ, স্ট্রেংথ ইজ ওভার এক্সপ্যান্ডিং, কন্ট্রাকশন ইজ ডেথ, এক্সপ্যানশন ইজ লাইফ, সম্প্রসারণেই হচ্ছে শক্তি। সেই শক্তিকে জাগাতে হবে। এই স্বামী বিবেকানন্দ তার কবিতা পড়ছেন, সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধিবা উপাসে, কালনিত্র করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এই জন্ম মৃত্যু এটা পায়ের ভৃত্য, সুতরাং আমি মৃত্যুকেও ভয় করি না। এইভাবে তিনি যেখানে মরণ নিশ্চিত, যেখানে ইংরেজদের হাতে ধরা পড়বে, সেইখানেও তিনি সেই সাবমেরিনে বেরিয়ে পড়লেন। বললেন যদি 5%ও যদি আমার বাঁচার উপায় থাকে তাও আমি যাব, হোক না আমার মৃত্যু, তবুও আমি চেষ্টা করব। স্বামী বিবেকানন্দকে স্মরণ করে তিনি বেরিয়ে পড়েছিলেন এবং জাপানে পৌঁছেছিলেন। বলছেন যে দুঃখ ভার জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে, দুঃখ ভার এ ভব ঈশ্বর মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝে। এই কবিতাটি অত্যন্ত তিনি পছন্দ করতেন এবং বারবার আবৃত্তি করতেন। ভারতকে আমি ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, আর বিবেকানন্দকে জেনেছি নিবেদিতার লেখা এবং বই থেকে। তো এই সেবাদর্শে প্রভাবিত হয়ে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, এই বাণীতে তিনি প্রভাবিত হয়ে তিনি দেশের সেবা করতেন, শিবজ্ঞানে জীবের সেবাও করেছেন। অনেক রামকৃষ্ণ মিশনে যে টাকা দান করেছেন দেশের সেবার জন্যে, রিলিফের জন্যে। এই রামকৃষ্ণ মিশনকে ব্যান্ড করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কেননা সক্রিয়ভাবে রাজনীতিতে স্বামীজি যাননি। এবং তার যে ভক্তরা ছিল আমেরিকার ভক্ত, তারা বলেছিল যদি রামকৃষ্ণ মিশনকে তোমরা এরকম ব্যান্ড করতে যাও তাহলে আমরা সমস্ত টাকা বন্ধ করে দেব এবং তোমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেব। ম্যাকলাউড টেকলাউড এরা সব মিলে মা সারদা দেবী একটা বলল, তোমরা বড় লাটকে একটা পত্র লিখে দাও যে আমরা দেশের সেবা করছি, এরা এসেছে এই ঠাকুরের আশ্রমে, এরা রাজনীতি কেন করবে, এরা আগে যা ছিল এখন তো তারা দেশের সেবা করছে। এই বলে বড়লাট তবে বুঝতে পারলেন যে হ্যাঁ রামকৃষ্ণ মিশন সত্যিকারেরই মানুষের সেবা নিয়ে আছে। তা নাহলে এই রামকৃষ্ণ মিশনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এইভাবে আমরা দেখছি যে এই বিবেকানন্দের যে জ্বলন্ত রূপ দেশপ্রেমের, এই একটা অগ্নিশিখা থেকে যেন সুভাষচন্দ্র তার অন্তরের প্রদীপকে প্রজ্বালিত করেছিলেন। ভারতের স্বাধীনতা আনয়নের মূলে সেই তার ছিলেন মানসপুত্র, স্বামীজির মানসপুত্র তাকে এই জন্যই বলা হয়। তিনি সর্বদা ধ্যান করতেন স্বামী বিবেকানন্দের, তার সাহস, তার বীর্য, তার তেজ, সেই প্রেরণা তিনি পেয়েছিলেন এবং সেইভাবেই তিনি দেশকে স্বাধীন করে গেছেন। তাই আজকে এই তার জন্মদিনে এই সবথেকে বড় অবদান আমরা স্মরণ করলাম যে এই দেশকে স্বাধীন করার মূলে কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই তাকে স্মরণ করে আমরা বলি রবীন্দ্রনাথের কথায়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় স্বামী শ্রীমৎ স্বামী অবধূতানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সভাপতি হিসেবে তিনি যে আশীর্বাণী আমাদের শোনালেন তার জন্য আর একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে যার জন্মদিন, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনে স্বামী বিবেকানন্দের যে কি প্রভাব সেটি খুব সুন্দরভাবে, খুব সুচারুভাবে তিনি বলেছেন। আর একবার ধন্যবাদ জানাই। তিনি তাঁর বক্তৃতায় বলছেন যে নেতাজি সন্ন্যাসী হতে গেছিলেন, কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ বলেছে তোমার এই পথ তোমার জন্য না, দেশের সেবা করার জন্য। কিন্তু তিনি সেই আদর্শ ছাড়েননি। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করতে চেয়েছিলেন। আমরা জানি যে তেন তক্তেন ভুঞ্জিতা, ত্যাগের মধ্যে দিয়ে ভোগ করার কথা। তিনি সারা জীবন সেটা করেছিলেন। আর ছাত্র ভাইদের বলি, মহারাজ বলছিলেন তার বক্তৃতায় যে বিপ্লবীরা, মানে স্বামী বিবেকানন্দের প্রভাব শুধু নেতাজি নয়, সমস্ত বিপ্লবী ভারতের দেশপ্রেমিকদের ওপর।
স্বামীজির একটি খুব সুন্দর কথা, একটা ছোট্ট শব্দ যে স্বামীজি শুধু বলেছিলেন কিভাবে তাকে সাহায্য করা যায়, দেশকে ভালোবেসে, ভারতকে ভালোবেসে। বিদেশিদেরও তিনি বারবার একটা কথা বলেছেন, স্বামীজিকে সাহায্য করা যাবে দেশকে ভালোবেসে। এই ভালোবাসতে শিখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ দেশকে। যখন বিপ্লবীদের ছবি, বিপ্লবী আন্দোলনে যুক্ত থাকার জন্যই তাদের বারবার বিপ্লবীদের গ্রেপ্তার করতো ব্রিটিশরা, তাদের চক্ষু শুল ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এদের মতো দেশপ্রেমিকরা। তার ঘরের মধ্যে ক্ষুদিরামের ছবি, বিবেকানন্দের ছবি রয়েছে। তো নেতাজি, ছাত্র ভাইদের বলছি, নেতাজিকে গ্রেপ্তার করতে এসেছে পুলিশ, বলছে এইসব ছবি রাখা যাবে না। তখন মানে ওকে গ্রেপ্তার করতে এসে বলছে কাকে গ্রেপ্তার করবেন, বিপ্লবী আন্দোলন করি বলে সবচেয়ে বড় বিপ্লবী স্বামী বিবেকানন্দ, তাকে গ্রেপ্তার করুন। এইরকম ছিলেন, মানে সবচেয়ে বড় বিপ্লবী ছিলেন স্বামী বিবেকানন্দ। দেশপ্রেমিকদের তিনি তৈরি করেছিলেন। এই স্বামী অবধূতানন্দজি মহারাজ তার বক্তৃতায় বারবার এগুলো বলেছেন, আর একবার তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এরপরে আর একটু সঙ্গীত শুনে নেব, আয়ুষী ভৌমিক তৃতীয় শ্রেণী বিবেক বিধি। চলে এসো আয়ুষী, তবলা সঙ্গতে গঙ্গাধর লাহা। দেশটাকে করতে স্বাধীন দিয়ে গেল যারা প্রাণ, এই আসরে আজকে আমি গাইছি তাদের গান। এই দেশটাকে করতে স্বাধীন দিয়ে গেল যারা প্রাণ, এই আসরে আজকে আমি গাইছি তাদের গান। বিনয় বাদল দীনেশ সুভাষ ক্ষুদিরাম সূর্য সেন প্রফুল্ল আর ভগৎ সিং এর নাম। বিনয় বাদল দীনেশ সুভাষ ক্ষুদিরাম সূর্য সেন প্রফুল্ল আর ভগৎ সিং এর নাম। আমরা কি কেউ ভুলতে পারি এদের অবদান, আমরা কি কেউ ভুলতে পারি এদের অবদান। এ দেশটাকে করতে স্বাধীন দিয়ে গেল যারা প্রাণ, এই আসরে আজ আমি গাইছি তাদের গান। মাতঙ্গিনী প্রীতিলতা সবাই জানে এদের কথা, মাতঙ্গিনী প্রীতিলতা সবাই জানে এদের কথা। বুকে রক্ত দিয়ে যারা আনলো স্বাধীনতা, হয়নি যাদের কথা বলা গানের সুরে, সবাই তারা সঙ্গে আছে নয়তো অনেক দূরে। হয়নি যাদের কথা বলা গানের সুরে, সবাই তারা সঙ্গে আছে নয়তো অনেক দূরে। আমার এই বুকের মাঝে তারা ভ্রাম্যমান, আমার এই বুকের মাঝে তারা ভ্রাম্যমান। এই দেশটাকে করতে স্বাধীন দিয়ে গেল যারা প্রাণ, এই আসরে আজকে আমি গাইছি তাদের গান। এই আসরে আজকে আমি গাইছি তাদের গান। ছোট্ট আয়ুষী খুব সুন্দরভাবে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে গেল তার গানের মধ্যে দিয়ে। তাকে অনেক
ধন্যবাদ জানাই, স্নেহ ভালোবাসা জানাই। এরপরে আমরা আমাদের মঞ্চে উপস্থিত আছেন কামারপুকুর মঠের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী দয়ারূপানন্দজি মহারাজ। তার কাছ থেকে আমরা একটু আশীর্বাণী শুনে নেব। স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে গেল তার গানের মধ্যে দিয়ে। তাকে অনেক ধন্যবাদ জানাই, স্নেহ ভালোবাসা জানাই। এরপরে আমরা আমাদের মঞ্চে উপস্থিত আছেন কামারপুকুর মঠের বরিষ্ঠ সন্ন্যাসী শ্রীমৎ স্বামী ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রথমে আমি ঠাকুর মা স্বামীজি ও নেতাজিকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী অবধূতানন্দ মহারাজকে আমার প্রণাম ও হেডমাস্টার মহারাজ স্বামী কল্যাণানন্দ মহারাজকে আমার ভালোবাসা এবং এখানে উপস্থিত সাধু ও ব্রহ্মচারী ভাইদের আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এবং এখানে উপবিষ্ট শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী ভাই বোনদের আমার ভালোবাসা জানাই। আজ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো বিভিন্নভাবে, তাদের আমি বিশেষ করে ভালোবাসা জানাই। তোমরা সুন্দরভাবে বিভিন্ন তোমাদের যে পাঠ গান বলেছ, বক্তৃতা খুব ভালো হয়েছে, আমরা সবাই খুশি। আর আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করলেন কুন্তলবাবু, খুব সুন্দরভাবে এই অনুষ্ঠান পরিচালনার জন্য তাকেও আমার শ্রদ্ধা নমস্কার জানাই। আপনারা এতক্ষণ অবধূতানন্দ মহারাজের কাছ থেকে শুনলেন নেতাজির জীবনের ঘটনাবলী। প্রকৃতপক্ষে স্বামীজি একটা কথা বলেছিলেন, ত্যাগ ও সেবা জাতীয় আদর্শ। এইটাই আমাদের স্বামীজি কাছ থেকে নেতাজি গ্রহণ করেছিলেন। তিনি তো আইএএস অফিসার হয়ে নিজের জীবনে বড় হয়ে দাঁড়াতে পারতেন, কিন্তু তিনি দেশের সেবার জন্য তার সেই যে পদবি সব ত্যাগ করে দেশ সেবায় যোগদান করলেন। এবং আমার যে স্বাধীনতা পেয়েছি, এই জন্য নেতাজির অনেক ভূমিকা। এই স্বাধীনতা আন্দোলন যে সফল হয়েছে, এই ত্বরান্বিত করার জন্য অনেক তিনি কষ্ট সহ্য করেছেন। নিজের জীবন তুচ্ছ করে বাইরে গিয়ে এই আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন এবং ভারতকে স্বাধীনতা এনে দিলেন। যদিও তিনি দেখে যেতে পারেননি, কিন্তু আমি বিশ্বাস করি এবং আশা করি তিনি, আমরা জানি না তাঁর জীবন অবসান হয়েছে কি তিনি এখনও বেঁচে আছেন, কিন্তু তিনি নিশ্চয় এই দেখে অনেক অনেক খুশি হয়েছেন। ত্যাগ ও সেবার সম্বন্ধে আমি ছোট ভাইদের একটা কথা বলছি। তোমরা আজ আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে যদি তোমরা স্বামীজির নেতাজির জীবনের কিছু আদর্শ জীবনে গ্রহণ করতে পারো, তাহলে তোমরা স্বার্থপর হবে না। এই বিশেষ করে তোমরা আমাদের মিশনের ছাত্র, তোমরা অনেক বড় হবে, অনেক অফিসার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু দেশকে ভুলে যেও না, দেশের জন্য চিন্তা করবে। এই তোমরা যদি পড়াশুনো করছো বা যখন আরও হায়ার এডুকেশনের জন্য বাইরে যাবে, তখন দেশেরও ভূমিকা আছে। আমাদের সব লোককে এই এডুকেশন ফান্ডের জন্য কিছু টাকা দিতে হয়, আর কমিশন ট্যাক্স আছে। তোমরা ভাববে না তোমাদের বাবা মা শুধু টাকা দিয়ে তোমাদের বড় করছে, এটা কখনো ভেবো না। তোমাদের পিছনে বড় হওয়ার দেশেরও ভূমিকা আছে। আমি ছোট্ট একটা সেবার ঘটনা বলছি। একজন ইঞ্জিনিয়ার ছেলে, না ইঞ্জিনিয়ার ডাক্তার, ও তখন ডাক্তারি পড়ছে, কিন্তু তার বাড়ির অবস্থা খুব খারাপ। তখন ও বাড়ি বাড়ি গিয়ে বই বিক্রি করছে। অনেকে করে না, বাড়িতে গিয়ে এই কম দামে বই বিক্রি করে, কিছু রোজগার করে। সেরকম একটি ডাক্তারি ছেলে একটা বাড়িতে গেছে, সে গিয়ে বলছে কিছু বই নেবে?
বলছে না নেবো না, আমার বইয়ের দরকার নেই। তা বলছি ঠিক আছে আমাকে এক গ্লাস জল দেবে? ঠিক আছে একটু অপেক্ষা করুন, আপনার জন্য জল আনছি। কিন্তু মেয়েটি জল না এনে এক গ্লাস দুধ এনেছে। ওই ডাক্তারি ছেলেটি ধন্যবাদ দিয়ে চলে গেছে দুধ খেয়ে। ও ডাক্তারি ছেলেটি বড় ডাক্তার হয়েছে, আর এই মেয়েটি যে দুধ দিয়েছিল ও কোনো কারণে হসপিটালে ভর্তি হয়েছে, অপারেশনের প্রয়োজন হয়েছে। অপারেশনের পরে অনেক টাকার বিল হয়েছে। তখন বলছি আমি তো এতটা দিতে পারবো না, আমাকে কেন অপারেশন করা হলো? তখন ওই ডাক্তারই অপারেশন করেছিল। ও খুশি হয়ে বলল যে তোমাকে কিছু টাকা দিতে হবে না, ও লিখে দিয়েছে ওই ফরে গ্লাস অফ মিল্ক। ওই যে দুধ খাইয়েছিল ওই ডাক্তার ছেলেটার মনে আছে, ওকে কিছু পয়সা নিল না। এটা বললো যে আমি যখন আমার অবস্থা ভালো ছিল না, আমি ঘুরে ঘুরে বই বিক্রি করতাম, তুমি আমাকে এক গ্লাস দুধ খাইয়েছিলে, ও কিছু পয়সা নিল না। তাই ত্যাগের অনেক ভূমিকা আছে। তোমরা নিজের জীবনে অভ্যাস করবে, স্বার্থপর হবে না। যে কোনো বিশেষ করে তোমরা আমাদের এখানে পড়ছো, তুমি এখন ছাত্রকে কীভাবে সাহায্য করবে? তুমি হয়তো ক্লাসের প্রথম বা দ্বিতীয় হও, তোমাকে তোমার ক্লাসমেট একটা বলছে এ ভাই আমি এটা বুঝতে পারছি না, তুই একটু বুঝিয়ে দিবি, নিশ্চয়ই করবে। ওখানে কোনো নিজের তো চিন্তা করবে না যে এই ভাইয়ের কম পড়াশোনায় কম আছে, আমি যদি একটু সাহায্য করি তাহলে ভালো হবে। এই বোধটা রাখবে, দেখবে অনেক অনেক বড় হবে। শুধু নিজেকে এই স্বার্থ ত্যাগ না করলে কিছু হয় না। স্বামীজি বলছেন ত্যাগ ও সেবা হচ্ছে জাতীয় আদর্শ। এইটাকে মনে রাখো। স্বামীজির আহ্বানে নিবেদিতা, উনি লন্ডনে থাকতেন, কত বড় পোস্টে ছিলেন, ভালো কাজ করতেন, কিন্তু তিনি স্বামীজির আহ্বানে এখানে এলেন ভারতবর্ষে। এসে স্কুল খুললেন মেয়েদের, ছোটো মেয়েদের। স্বামীজি চেয়েছিলেন তো, মেয়েদের শিক্ষার ভূমিকা ছিল না, তা ওনাকে অনেক কষ্ট করতে হয়েছিল পড়াশোনা শেখানোর জন্য। কিন্তু পরে নিবেদিতা, স্বামীজি যেহেতু বলেছিলেন যে এখন তোমাদের দেবী হোক মাতৃভূমি, তাই নিবেদিতা শেষ পর্যন্ত, আমাদের মঠ মিশনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, কিন্তু তাকে ওই সম্পর্ক ছেদ করে বাইরে যেতে হয়েছিল। কারণ স্বামীজি নিয়ম করেছিলেন মঠ মিশনের সঙ্গে যুক্ত থাকলে তিনি রাজনীতি করতে পারবেন না। সেই নিবেদিতা কত করেছিলেন দেশ সেবার জন্য। তখনকার অনেক বড় বড় নেতা, জগদীশ বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, এদের সবই স্বামীজি অনুপ্রেরণা দিয়েছিলেন দেশ সেবার জন্য। তা নেতাজিও মহারাজ বললেন যে ওনার ইচ্ছে ছিল যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী হবেন। তখন রাজা মহারাজ, আমাদের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কাশিতে আছেন, উনি গিয়ে বললেন মঠে আমি সন্ন্যাসী হতে চাই। বলছে না, এ পথ তোমার নয়, তোমার পথ আলাদা। ওরা তো ভবিষ্যৎ জানতেন। আর শুনেছি যখন সিঙ্গাপুরে উনি আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য সৈন্য করছেন, মাঝে মাঝে আমাদের সিঙ্গাপুর আশ্রমে যেতেন। সিঙ্গাপুর আশ্রমে গিয়ে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন। তা ওরা এত ত্যাগ করেছে, সেই জন্য তো আমরা স্বাধীনতা পেয়েছি। তা আমার যেন ওদের ত্যাগের কথাটা না ভুলে যাই, আমরা যেন সবসময় মনে রাখি আমরা বড় হবো ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার বড় হওয়ার পিছনে যেন এ থাকে মানুষের প্রতি ভালোবাসা, ত্যাগ ও সেবা। তাহলে দেখবে জীবনে অনেক বড় হতে পারবে। নিজেরা স্বার্থপর হয়ে ওঠে না, স্বার্থপর হলে দেখবে কোনো আনন্দ পাবে না। যদি স্বার্থ কিছু ত্যাগ করো, ছোটো ত্যাগ করে সেই ঘটনা বললাম ডাক্তারি ছেলেটির কথা, সে কত তা সেই মেয়েটিকে সাহায্য করলো। সেরকম তোমরাও একটু সাহায্য করবে, তাহলে অনেক অনেক বড় হবে, দেখবে আনন্দ পাবে। স্বার্থ ত্যাগ না করলে কিছু বড় হওয়া যায় না।
স্বার্থপর যারা না তারা বড় হতে পারে না। আমি ঠাকুর স্বামীজিকে প্রণাম করিয়ে আর আমাদের ভাইদের সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা নমস্কার ও ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এবং আজকে এই অনুষ্ঠান পরিচালক সঞ্চালক কুন্তলবাবুকে অনেক 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 ধন্যবাদ এই অনুষ্ঠান পরিচালনার জন্য। আর যারা বললাম, আগেই বলেছি, আবার বলছি, তোমরা যারা সুন্দর অনুষ্ঠান করলে তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। পূজনীয় শ্রীমৎ স্বামী দয়ারূপানন্দজি মহারাজকে আমাদের সকলের তরফ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানায়। তার আশীর্বাণীর মধ্যে খুব শিক্ষণীয় একটি গল্প তিনি বলেছেন, এর জন্য আর একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং বারবার ত্যাগ সেবার কথা বলেছেন স্বামীজি নেতাজি, শুধু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনে এটা অন্তত প্রতিফলিত করতে পারি, তাহলেই আজকের এই অনুষ্ঠান আমাদের সার্থক হবে। আর একবার সকলের তরফ থেকে আমি দয়ারূপানন্দজি মহারাজকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আমরা প্রধান শিক্ষক মহারাজ হয়তো আমাদের জন্য একটু জিলিপি রেখেছেন, জানি না হয়তো বা, কিন্তু মধুরেণ সমাপয়েত, মন আমাদের ভরছে না। আমরা একটু, আমি তো নিজের থেকে বলছি, বন্দে মাতরম সঙ্গীত তো থাকবেই, তার সঙ্গে একটা সমাপ্তি মিষ্টি সুর, একটু গান আমরা স্বামী কল্যাণেশানন্দজি মহারাজকে শুনবো, তারপরে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। পূজনীয় কল্যাণেশানন্দজি আমাদের বিদ্যালয় প্রধান শিক্ষক মহারাজ, অনুরোধ করি মহারাজ আসেন। বন্দে মাতরম।